দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ভারতের রয়ের প্রধানকে রীতিমতো গণধোলাই দিচ্ছে বাংলাদেশের বিক্ষুব্ধ জনতা। দর্শক তিনি কিন্তু বাংলাদেশ সফরে এসেই ফেসে গেলে দেখতে পাচ্ছেন রীতিমতো গণধোলাই দিচ্ছে বিক্ষুব্ধ জনতা। মারাত্মক ঘটনা সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন, সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা বেদম পিটানো পিটিয়েছে, হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা তাদের দুই হাতের কামাই, তারা নিজেরা এটি কামাই করেছে। মানে মাজা সোজা করে খাড়া হয়ে হাঁটলে সবাই যে দাম দেয় এটা বোঝা যাইতেছে। আজকে মানে ইতিহাসের প্রথম এমন একটা পিকচার দেখে মনটাই এত খুশি হয়েছে, বাবা রে বাবা, বলে বোঝাতে পারবো না। যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি এখন বাস্তবায়িত হচ্ছে। মায়ের খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আতঙ্ক। এখন বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কে হঠাৎ করে নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, শত হতাশা, বিএনপির ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতার মধ্যেও এটা একটা সুখবর। ঠিক তখনই রাজনৈতিক দাবা খেলায় এমন এক চাল চালা হলো যা দেখে রীতিমতো হতবাক পুরো দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। শুরুতেই আপনাদের জন্য একটা গুড নিউজ দিয়ে রাখি। দর্শক, একেই হয়তো বা বলে যেমন কুকুর তেমন মুগুর। প্রিয় দর্শক, ভারত মনে করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রেখে এসেছে, ঠিক সেভাবেই শহীদ জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের সাথেও সেই সম্পর্কই রাখবে। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে তারেক রহমানের শরীরে শহীদ জিয়াউর রহমানের রক্ত প্রবাহিত হচ্ছে। প্রিয় দর্শক, জনাব তারেক রহমান ক্ষমতায় আসার পরপরই তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখানো পথেই হেঁটেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ভারতকে পাত্তা দেয়নি, ঠিক সেরকমই জনাব তারেক রহমানও ভারতকে পাত্তা দিচ্ছে না। বিশেষ করে ভারত কিন্তু বারবার জনাব তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু বারবারই বাংলাদেশ সরকার ভারতে সেই আমন্ত্রণ পত্রকে প্রত্যাখ্যান করছে। এবং সবশেষে যেই জল ঘোলাটা হলো সেটা তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। জনাব তারেক রহমানকে ভারতে নেয়ার জন্য অবশেষে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী জনাব তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে জনাব তারেক রহমানের কাছে হাত জোর করেছেন দীনেশ ত্রিবেদী যেন জনাব তারেক রহমান ভারত সফরে যান। কিন্তু দর্শক, তিনি তো শুধু হাত জোর করেছেন, বাংলাদেশের বিশ্লেষকগণ বলছেন তিনি যদি পাও ধরতেন তারপরও জনাব তারেক রহমান তাদের কথা রাখতেন না। এরই সাথে সাথে আরো একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে ভারতের গোয়েন্দা প্রধান অর্থাৎ রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশ সফরে এসেছে এবং এই সফরের মধ্য দিয়ে তার সাথে বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনাও ঘটে গিয়েছে। তো প্রিয় দর্শক, সেগুলো আপনারা জানতে পারবেন। এরই সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে, জনাব তারেক রহমানের কি এই মুহূর্তে ভারত সফরে যাওয়া উচিত এবং ভারত সফরের মাধ্যমে আসলে বাংলাদেশ এবং ভারতের যেই দ্বিমুখী সম্পর্কটা রয়েছে বা খারাপ সম্পর্কটা রয়েছে সেটি আসলে ভালো করা উচিত? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নাকি মনে করছেন না জনাব তারেক রহমানের আসলে ভারত সফরে যাওয়া উচিত নয়? যেই ভারত খুনি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, যেই ভারত ওসমান হাদির খুনিকে জায়গা দিয়েছে, সেই ভারতে জনাব তারেক রহমানের যাওয়া উচিত হবে না, সেটিও অবশ্যই জানাবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশ ভারত সম্পর্ক, ঢাকা দিল্লি সম্পর্কে হঠাৎ করে নাটকীয় মোড় লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, শত হতাশা, বিএনপির ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতার মধ্যেও এটা একটা সুখবর। দর্শক, ভারতে ব্রিক্স সম্মেলনে যাচ্ছে না প্রধানমন্ত্রী। প্রধানের বাংলাদেশ সফর সত্ত্বেও দীনেশ ত্রিবেদীকে মোটামুটি স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কূটনৈতিক সোর্স এটা বলছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে ভারত সফরে যাবেন না। ব্রিক্স কনফারেন্সে যে তাকে বিমস্টেক সভাপতি হিসেবে ইনভাইট করা হয়েছে সেখানে তিনি যাবেন না। তো দর্শক, আগে একটু ক্লারিফাই করে নিই যে বিএনপির একটা অংশ ভারতপন্থী, তারা প্রধানের সাথে মিটিং করেছে। তারা প্রধানের স্পর্শকতার আপত্তিকর ঢাকা সফরকে নর্মালাইজড করছে, বলছে যে এটা নর্মাল, এটা নিয়মিতই হয়, অথচ নিয়মিত এটা হয় না। হাসিনার আমলেও প্রধান বাংলাদেশ সফরে এসেছেন, এরকম কোনো প্রমাণ নেই। তো দর্শক, এবং বিএনপির একটা অংশ ভারতের সাথে এতদিন তাদের পরকীয় প্রেম ছিল, এখন যেহেতু আওয়ামী লীগ ঘুরে হয়ে গেছে, এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। তা সত্ত্বেও
প্রধানের সাথে বিএনপির মিটিং হয়েছে, 4 ঘন্টা ব্যাপী মিটিং হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। প্রধান কয়েকটা কারণে বাংলাদেশ সফরে এসেছিলেন, আমি বলেছি। শেখ হাসিনার বাংলাদেশ প্রত্যাবর্তন নিয়ে এবং তার নিরাপত্তা নিয়ে কথা বলতে এসেছেন। একই সাথে প্রধান তিনি যেহেতু একই সাথে এসপিজির দায়িত্বশীল এবং এসপিজি আরো অফিসাররা এসেছিল, এর মানে প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি সফরে গেলে কোনো সমস্যা হবে না, তার পূর্ণ নিরাপত্তার বিষয়টা তারা দেখবেন, এটা একটা নিশ্চয়তা দিতে তারা এসেছিলেন। কেউ কেউ বলে থাকেন যে তারেক রহমানের সাথেও প্রধানের পরাগ জেনের গোপন মিটিং হয়েছে, যদিও এর কোনো সত্যতা আমরা খুঁজে পাইনি। দীনেশ ত্রিবেদীর যে তৎপরতা, প্রধানমন্ত্রীর সাথে মিটিং, পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং, এটার শিডিউল মিটিং হলো তার অন্যতম এজেন্ডা ছিল বা নরেন্দ্র মোদী কর্তৃক অ্যাসাইনমেন্ট ছিল যে যেভাবে পারো বুঝিয়ে শুনিয়ে চাপ দিয়ে, এমনকি সার্জিও ঘরের মাধ্যমেও চাপ দেওয়ানো হয়েছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে দিল্লি সফরে যান সেপ্টেম্বরে। তো এই জায়গায় বিএনপির এখন পর্যন্ত সিদ্ধান্ত যে না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। এটাই ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বর্তমান মোড়, যে না, সম্পর্ক একদম তলানিতে। যদিও ওই যে বিএনপির ভারতপন্থী অংশ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে, যারা এখন পর্যন্ত পরকীয় প্রেমে আছে ভারতের সাথে, তারা চাচ্ছে যে তারেক রহমান ভারত সফরে যান, কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত যে তিনি যাবেন না। এই যে না যাওয়াটা, এটা ভারত বাংলাদেশের খুবই শীতল সম্পর্কের প্রমাণ। সম্পর্ক যে উষ্ণ না, সেটা একদম ক্লিয়ার, স্পষ্ট দলিল। সম্পর্ক যে উষ্ণ না, সেটা আমরা আগেই ব্যাখ্যা দিয়েছি যে দীনেশ ত্রিবেদীকে প্রধানমন্ত্রী তারেক রহমান যেখানে বসতে দিয়েছেন, উষ্ণ সম্পর্ক থাকলে সেখানে বসতে দেওয়া হয় না, দূরে বসতে দিয়েছেন অনেকটা সামনে। আর শীতল সম্পর্ক থাকলে একদম পাশে বসানো হয়, কিন্তু পাশে বসানো হয়নি, দূরে বসানো হয়েছে। এটা একটা বার্তা। আবার তাদের যে অ্যাসাইনমেন্ট যে প্লিজ স্যার আপনি ভারত চলেন, না, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যাবেন না। হঠাৎ করে বাংলাদেশের রাজনীতিটা খুব জমে উঠেছে, প্রচন্ড জমে গেছে। এমন জমেছে, এখানে সবচেয়ে বেশি আগ্রহ তো ইতিপূর্বে চীন দেখিয়েছেই, হঠাৎ করে ভারত এখানে এমন ভাবে ইনভলভমেন্ট দেখাচ্ছে, মনে হচ্ছে তার যে কোনো একটা জায়গায় অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যার কারণে সে ঝাঁপিয়ে পড়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, গত 2 দিন আগে একযোগে যেদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করেছেন, ঠিক ওই দিনেই কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, মারাত্মক ঘটনা। সেটি হচ্ছে ভারতের যিনি রয়ের প্রধান পরাগ জৈন বাংলাদেশে ছুটে এসেছেন, এবং তিনি শুধু একা আসেন নাই, কিন্তু পরাগ জৈন সাথে করে এনেছেন আরো 3 জন গোয়েন্দা কর্মকর্তাকে, এবং তারা প্রত্যেকেই রয়ের উচ্চ পর্যায়ের, প্রত্যেকেই একেবারে পরিচালক পর্যায়ের। পরাগ জৈন তো প্রধান আছেনই, আর সাথে আরো 3 জন এনেছেন। তারা আবার একটা বিশেষ ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশের একটি বিশেষ শাখা তাদেরকে দেখভাল করছেন, একটি বিশেষ জায়গায় তাদেরকে রাখা হয়েছে, তাকে বিশেষভাবে খাতির যত্ন করা হচ্ছে। কার সাথে কোথায় কখন কিভাবে বৈঠক করছেন, এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি বা কোনো সফরসূচি কোনো কিছু প্রকাশ করা হচ্ছে না। প্রায় 2টা বৈঠক তারা ইতিমধ্যে করেছে, আরো কারো সাথে করবেন। তো এই অবস্থায় যখন বাংলাদেশের মানুষের ভিতরে একটা চরম উত্তেজনা কাজ করছে যে একই সাথে দীনেশ ত্রিবেদী তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন, আবার আকাশপথে উড়ে আসলেন পরাগ জৈন রয়ের প্রধান, ঘটনাটা কি হতে যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের মানুষের ভিতরে একটা উদ্বেগ, উৎকণ্ঠা, একটা শঙ্কা, কি হয়, কি হতে যাচ্ছে, এই ধরনের একটা ভাব। এর ভিতরে অবশ্য প্রধানমন্ত্রী যে বার্তা দেবার দরকার, কিছু ছবির মাধ্যমে, কিছু গেস্টার, পোস্টার, আই কন্টাক্ট, কিছু অব্যক্ত কথার মাধ্যমে, কিছু স্থির চিত্রের মাধ্যমে যে বার্তাটি তিনি দেবার দরকার, সেই বার্তাটি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, এবং ইতিমধ্যে এই বার্তাটি যথাযথ জায়গায় পৌঁছে গেছে। প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা জাহিদুর রহমান তিনি অবশ্য বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে আপনাদের উদ্বিগ্ন হবার কিছু নাই, উত্তেজিত হবার কিছু নাই, দুশ্চিন্তাগ্রস্ত হবার কিছু নাই। পরাগ জৈন বা রয়ের প্রধান তিনি যে বাংলাদেশে এসেছেন, এটি সরকারের নখদর্পণে আছে এবং সরকার সবকিছুই দেখভাল করছে। তারা তাদের কিছু এজেন্ডা নিয়ে এসেছেন। এখানে আসার আগে তিনি অবশ্য চীন সফর করে এসেছেন, অর্থাৎ চীন থেকে ডাইরেক্ট এখানে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে তাদের পায়ের তলায় হয়তো মাটি কিছুটা নরম হয়ে গেছে যে কোনো কারণে, যার কারণে কূটনীতিকদের পাশাপাশি এখন গোয়েন্দা সংস্থার প্রধানরাও উড়াঝুরা করছে, দৌড়াদৌড়ি করছে, এবং এটা করতে বাধ্য হচ্ছে। এখন এর ভিতরেই কিন্তু এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকে প্রধানমন্ত্রী একটা বার্তা দিয়ে দিয়েছেন। কিন্তু এটাই সত্য, বাংলাদেশ তাদের এই কোনো কাজে, কোনো তেলে বিগলিত না হয়ে পরিষ্কার করে 2টা শর্ত তাদের সামনে দিয়ে দিলেন যে হ্যাঁ, অনেক সময় আছে, ভারতে অবশ্যই যাব, এবারের ব্রিক্স সম্মেলনে না গেলেও পরের ব্রিক্স সম্মেলনে যাব,
আরো সম্মেলন আছে, সেখানে বৈঠক হবে, কথা হবে। তবে ভারতকে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের মূল্য দিতে হবে। প্রথমত শেখ হাসিনার ব্যাপারে তাদের পরিষ্কার জানিয়ে দিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে তারা কবে ফেরত দেবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের আরেকজন বিপ্লবী ওসমান হাদির হত্যাকারী দুজন, তারা সেখানে গ্রেপ্তার হয়ে আছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে বাংলাদেশে কবে ফেরত দেবে, কিভাবে ফেরত দেবে, এই বিষয়টি আগে আলাপ হতে হবে। এই দুটি বিষয়ের সুরাহা হওয়ার পরে, পুরাপুরি মীমাংসা হওয়ার পরে, তারপরে আমরা আরো কথা বলবো, আরো ডায়লগ হবে, আরো বৈঠক হবে, আরো এরকম বসবো, বিভিন্ন সম্মেলনে যাব, ডেকে আনবো, ইত্যাদি ইত্যাদি সবকিছু হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তার আগে এই বিষয়টির সমাধান হতে হবে। এখন এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই বল কিন্তু চলে গেল ভারতের কোর্টে। ভারত কি করবে? ভারত অবশ্য আজকে আমি যখন এই ভিডিও করছি জানিয়ে দিয়েছে, তারা ওই চিরাচরিত কথা অনুযায়ী শেখ হাসিনার ব্যাপারে আমরা আমাদের দিক থেকে যে বিষয়গুলো আছে খুব গভীরভাবে খতিয়ে দেখছি। এখন এই খতিয়েই তোমরা দেখতে থাকো। তোমাদের খতিয়ে দেখা ওটা তো বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে। খতিয়ে দেখা মানেই সুযোগ পেলে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঢুকিয়ে দেবে, এই হচ্ছে তোমাদের খতিয়ে দেখা। এটাই দেশের মানুষ বুঝতে পেরেছে। আর উসমান হাদির খুনিদের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে জয়সাল বলেছে যে এটি আইনগত বিষয়, আইনগত দিক বিচার বিবেচনা চলছে, তদন্ত সাপেক্ষে এই বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হবে। তার মানে দুইটা বিষয় আবারও অস্পষ্টতা রেখেছেন, পরিষ্কার করে কিছুই বলেন নাই। ওই কূটনৈতিক মারপ্যাচের ভাষায় তারা যেটা করতে চায় সেটি আবারও বলে দিয়েছেন। আমরাও বাংলাদেশের জনগণ যারা আছি তারাও দেখতে থাকি। সরকারও এই ব্যাপারে যথাযথভাবে ওয়াকিবহাল আছেন, পর্যবেক্ষণ করছেন, দেখছেন, যতই পরাগ জৈন আসুক আর যেই আসুক। যেমন কুকুর তেমন মুগুর, এই নীতি এখন বাস্তবায়িত হচ্ছে সীমান্ত এলাকায়। অর্থাৎ বিএসএফ, ভারতীয় বিএসএফ সীমান্ত এলাকায় যেভাবে মাস্তানি করত, মাতব্বরি করত আগে, বিজেপি বা বাংলাদেশের মানুষ খুবই শঙ্কিত থাকতো, কুণ্ঠিত থাকতো। পুশিনের ঘটনার পর থেকে দেখেন যেভাবে প্রতিরোধ করছে বিজেপি এবং সাথে গ্রামবাসী, তাতে আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন করছে। সর্বশেষ খবর হলো এই যে বাংলাদেশি কৃষককে বিএসএফ ধরে নেওয়ার পর ভারতীয় দুজনকে ধরে আনেন গ্রামবাসী। এর আগেও আরেকটা ঘটনা ঘটছে এই একই ধরনের, যে বাংলাদেশি কে ধরে নিছে, তাদেরও একজনকে ধরে আনছে, তারপর মীমাংসা হয়েছে, তারপর উনিও ফেরত আসছেন বাংলাদেশের, আর ভারতীয় নাগরিকও চলে গেছে। এইভাবে চলতে থাকলে ঠিক নেপালের এই কাণ্ডটাই করতো বিএসএফ। তারপর নেপাল থেকে আচ্ছা রকম মায়ের খাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে, এখন আতঙ্ক, এখন নেপালিদেরকে রীতিমতো ভয় পায় বিএসএফ। এখন বাংলাদেশ তো গত 15 বছরে তাদেরকে আশকারা দিছে, আহ্লাদ দিছে যে সবসময় জুবুথুবু থাকতো বাংলাদেশের বিজেপি। তো ওই মাতুবাড়ি করতে, আমি তো বললাম তো, পূর্ণ সীমান্তে বিএসএফ পাত্তা পায় না। লাদাখের তো বহু অঞ্চল দখল করে ফেলছে, কিচ্ছু করতে পারে না, এমন মার দিছিল একবার 27 জন না 28 জন স্পট ডেড। তারপরে অরুণাচল দেখেন দখল করে বসে আছে। অরুণাচল মানেই না চীন, তারা তাদের নাম দিয়ে ওইটাকে তাদের অংশ মনে করে। সেখানে কোনো বিএসএফ মাতবাড়ি করতে পারে না। সব মাতবাড়ি এখানে করতে করতে এমন অভ্যাস হয়েছে, কিছুদিন পুশিন নিয়ে সাংঘাতিক দলে দলে লোক ঢুকাচ্ছিল, এখন দেখেন 1, 2, 3, 4 কমে গেছে। আছে, তৎপরতা আছে, গুলি করতেছে, এটাও আছে। কিন্তু এই ঘটনা নেই যে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল আর বাংলাদেশ চুপ করে বসে থাকলো, তাদেরকে আবেদন নিবেদন জানাবে না। এখন তাদেরকে ধরে নিয়ে এসে তারপরে আলোচনার টেবিলে। মেহেরপুর সদর উপজেলার ইসাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান 70 নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত 2 ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ মঙ্গলবার সকাল 8টার দিকে উপজেলার ইসাখালী সীমান্ত পয়েন্টে এই ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইসাখালী মসজিদ পাড়ার প্রয়াত নূর বক্সের ছেলে। বেলা 2টার দিকে এই ঘটনায় পতাকা বৈঠক করেন বিজেপি এবং বিএসএফ এর কর্মকর্তারা। বৈঠক থেকে আটক 3 জনকেই নিজ নিজ দেশের সীমান্ত বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দেখেন, এই যদি না আটক করতো তাহলে ওই বাংলাদেশি যাকে নিয়ে এসছে তাকে হয় পিটাই মেরে ফেলতো, গুলি করতো, নতুবা ওদের কারাগারে ঢুকাই ফেলতো। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের 6 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, পতাকা বৈঠকে আব্দুল মান্নানকে ফেরত দিয়েছে তারা। এলাকাবাসীর আটক করা 2 ভারতীয়কেও ফেরত দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের সূত্র বলছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে ইসাখালী সীমান্তের 1.5 বিঘা জমিতে কাঁচা মরিচ সহ অন্যান্য ফসলের চাষ করে আসছেন। আর সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে বিএসএফ তাকে তুলে নিয়ে যায়। এই ঘটনায় ইসাখালী গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ভারতীয় 2 কৃষককে আটক করে নিয়ে আসে। আব্দুল মান্নানের নাতি খলিলুল্লাহ প্রথম আলোকে জানান, আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়, কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এই কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে 2 জন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজন সচিন কর্মকার, অপরজন হচ্ছে নারায়ণ দেব। যাক, এই হচ্ছে ঘটনা। এই সমস্ত ঘটনা যদি চলতে থাকে
গ্রামবাসী সীমান্ত এলাকায় বিএসএফ এর প্রতিটা কর্মকাণ্ডের যদি জবাব দিতে থাকে, তাহলে ইনশাল্লাহ বিএসএফ এর এই যে মানে পশুর মতন পাখির মতন করে যে গুলি করে মানুষ মারা বাংলাদেশিদেরকে, তারপরে মাতবাড়িকে যখন তখন ফসলের কাজ বন্ধ করে দেওয়া, কৃষককে ধরে নেওয়া, এই কার্যক্রমটা বন্ধ হবে। এটা অব্যাহত রাখা দরকার। আগে সাহস ছিল না, এখন সীমান্ত এলাকার পুরো পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।